রাশিয়ার কাছাকাছি সমুদ্র সীমায় দুটি পরমাণু চালিত সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাতেই সন্দেহ দানা বেঁধেছে যুক্তরাষ্ট্র আর রাশিয়া যুদ্ধের। কেউ কেউ বলছেন যুক্তরাষ্ট্র জলসীমা দিয়েই রাশিয়া আক্রমণের ছক কষছে। আল জাজিরা জানায়, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের বক্তব্যের জবাবে দেশটির কাছাকাছি সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন ট্রাম্প, যা রাশিয়ার জন্য সতর্কবার্তা। তবে রাশিয়া এখনও কোনো প্রতিক্রিয়া দেখায়নি। পুতিনের পরবর্তী সিদ্ধান্ত কি হবে সেটার উপর নির্ভর করছে যুক্তরাষ্ট্র রাশিয়ার উত্তেজনাপূর্ণ সম্পর্কের ভবিষ্যৎ। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন মোতায়েনের এই সিদ্ধান্ত মেদভেদেবের চরম উস্কানিমূলক বক্তব্যের জবাবে নেওয়া হয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, আমি দুটি পরমাণু চালিত সাবমেরিন উপযুক্ত অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছি। রাশিয়ার বেপরোয়া ও উস্কানিমূলক বক্তব্য যেন কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে। ট্রাম্প আরও লেখেন, শব্দের গুরুত্ব অনেক সময় অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে। আমি আশা করি এই ঘটনা তার একটি উদাহরণ হবে না। গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প ও মেদভেদেবের মধ্যে বাকযুদ্ধ তীব্রতর হয়ে উঠেছে। বর্তমানে মেদভেদেব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অধীনে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। মেদভেদেব ও পুতিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মেদভেদেব 2008 থেকে 2012 সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার সময় পুতিন তার প্রধানমন্ত্রী ছিলেন। এরপর পুতিন যখন আবার প্রেসিডেন্ট হন, মেদভেদেব 2012 থেকে 2020 সাল পর্যন্ত তার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি সপ্তাহের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ভারতের সঙ্গে রাশিয়ার বাণিজ্য নিয়ে আলোচনা থেকে সরে গিয়ে মেদভেদেবের উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে তীব্র ভাষায় প্রতিবাদ জানান ট্রাম্প। তিনি লেখেন, আমি ভারত ও রাশিয়ার ব্যবসার ব্যাপারে পাত্তা দেই না। তাদের মৃতপ্রায় অর্থনীতিগুলো তারা একসঙ্গে ডুবিয়ে ফেলুক, আমার কোনো আপত্তি নেই। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ভারতের পণ্যে ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণা দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর মারাত্মক আঘাত হানতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই আঘাত কতটা বড় হবে তা এখনও স্পষ্ট নয়, কারণ ট্রাম্প 25% শুল্কের পাশাপাশি একটি অস্পষ্ট জরিমানার ঘোষণাও দিয়েছেন। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, রাশিয়ার তেল ও অস্ত্র কেনার জন্য 1 আগস্ট থেকে ভারতকে জরিমানা করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, জরিমানা সম্পর্কিত বিস্তারিত শর্তগুলো জানা গুরুত্বপূর্ণ। এরপরই অর্থনীতির ওপর প্রকৃত প্রভাব বোঝা যাবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল মে মাসে উপসাগরীয় সফরে বেরিয়ে কাতারের কাছ থেকে একটি বিলাসবহুল বোয়িং জেট উপহার পান। এরপরে তিনি জানিয়েছিলেন, এমন উপহার প্রত্যাখ্যান করার মতো বোকা তিনি নন। তখন তিনি আরও জানিয়েছিলেন, এটিকে এয়ারফোর্স ওয়ান অর্থাৎ প্রেসিডেন্টের সরকারি বিমান হিসাবে ব্যবহার করবেন। এমনকি মেয়াদ শেষে ব্যক্তিগত ব্যবহারের জন্যও সে বিমান রেখে দেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি। তবে এতে বাদ সেধেছেন মার্কিন সিনেটর ক্রিস মার্ফি। বৃহস্পতিবার তিনি এই বিমান সংক্রান্ত বিলের একটি সংশোধনী প্রস্তাব পেশ করেছেন, যেখানে বলা হয়েছে কাতারের দেয়া সেই বিলাসবহুল বিমান যেন ট্রাম্পের মেয়াদ শেষে তার ব্যক্তিগত সংগ্রহশালায় স্থানান্তর করা না হয়। এর পেছনে অবশ্য মার্ফির যুক্তিও রয়েছে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। সেখানে বলা হয়, ট্রাম্প নাকি নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য ওই বিমান সংস্কার করতে জনগণের $100 কোটি খরচ করতে চাইছেন। এতেই বেঁকে বসেন সিনেটর মার্ফি। তার ভাষায়, একটি বিদেশি সরকারের কাছ থেকে $40 কোটি জেট উপহার নিয়ে ইতোমধ্যে মার্কিন পররাষ্ট্রনীতিকে কলুষিত করেছেন ট্রাম্প, আর এখন তিনি এটি সংস্কারের জন্যও টাকা খসাতে চাইছেন। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরী সম্পর্ক দিন দিন বেড়ে যাচ্ছে। এই দূরত্ব এখন অনেকটা হুমকি ধামকির পর্যায়ে চলে গেছে। কেউ কেউ বলছেন, ট্রাম্প মোদি এখন মুখোমুখি অবস্থানে পৌঁছে গেছেন। কেবল তাই নয়, ট্রাম্পের কথা না শুনলে ভারতের উপর 100% শুল্ক আরোপের ঘোষণাও এসেছে। ট্রাম্প ঘোষণা দিয়েছেন,
ব্রিক্স জোটের দেশগুলোর উপর 10% অতিরিক্ত শুল্ক বসবে। এরপরে জানান, রাশিয়া 50 দিনের মধ্যে ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার বাণিজ্যিক অংশীদারদের উপর 100% হারে দ্বিতীয় শুল্ক আরোপ করা হবে। এই ঘোষণায় ভারতের মধ্যে বাড়ছে উদ্বেগ। কংগ্রেস নেতা শশী থারুর এক সাক্ষাৎকারে বলেছেন, এমনকি 100% জরিমানার কথাও উঠছে, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বাণিজ্য ধ্বংস করে দেবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে ভারতের উপর 25% বা তার বেশি হারে শুল্ক আরোপ এবং অপমানজনক মন্তব্যে চরম অস্বস্তিতে পড়েছে নয়াদিল্লি। ট্রাম্পের ঘোষণায় অর্ধেক বিশ্বের উপর শুল্ক বসানো হলেও আগেভাগেই ভারত পেয়েছিল এই দুঃসংবাদ। কিন্তু প্রস্তুতির জন্য পাওয়া অতিরিক্ত সময় খুব একটা কাজে আসেনি। ভারতের অনেকেই এই সিদ্ধান্তকে কূটনৈতিক আঘাত হিসেবে দেখছেন। শুধু শুল্ক আরোপেই থেমে থাকেননি ট্রাম্প। ভারতকে বলেছেন একটি মৃত অর্থনীতি এবং দেশটির বিদ্যমান বাণিজ্য প্রতিবন্ধকতাকে আখ্যা দিয়েছেন কঠিন ও বিরক্তিকর। একই সঙ্গে রাশিয়ার কাছ থেকে তেল ও অস্ত্র কেনায় অতিরিক্ত জরিমানার হুমকি দিয়েছেন তিনি। আর ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে দিয়েছেন প্রশংসা ও তেল অনুসন্ধানের প্রতিশ্রুতি। ভারতের সবচেয়ে বড় দুটি রপ্তানি খাত ইলেকট্রনিক্স, যেখানে প্রায় $14 বিলিয়ন এবং ঔষধ, যেখানে $10 বিলিয়ন। এই নতুন শুল্কের ফলে বড় ধাক্কার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। প্রথম দিকে ভারতীয় কিছু কোম্পানি দাবি করেছিল স্মার্টফোন ও ঔষধ এই শুল্কের বাইরে থাকবে, কিন্তু শুক্রবার গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ জানায় এইসব পণ্যও শুল্কের আওতায় পড়ছে। ফলে টানা দুদিন ধরে ভারতীয় শেয়ার বাজারে দরপতন চলছে এবং দেশীয় ও আন্তর্জাতিক ব্যাংকগুলোর বাণিজ্য প্রবৃদ্ধি হঠাৎ স্থবির হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে। আপাতত ট্রাম্পের প্রচণ্ড তোপের মুখে পড়েছে ভারত, আর যুক্তরাষ্ট্রের তোপে অনেকটাই বিপর্যস্ত ভারত। খোদ নিউ ইয়র্ক টাইমস এমন খবর প্রকাশ করেছে তাদের প্রতিবেদনে। এদিকে মোদি ট্রাম্প সম্পর্কে ফাটল যেমন ধরছে, তেমনি যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পাকিস্তান অনেকটাই বেশি এগিয়ে আসছে। পণ্য পরিবহন ও বিশ্লেষণ প্রতিষ্ঠান কেপলারের বিশ্লেষক সুমিত রিতোলিয়া জানান, ভারতের রিফাইনারিগুলো ইতিমধ্যেই রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে। তারা এখন আমদানি উৎসে বৈচিত্র্য আনার চেষ্টা করছে, কারণ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আশঙ্কা বাড়ছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে ভারতের তুলনায় পাকিস্তানকে বেশি অগ্রাধিকার দেয়া এবং একতরফাভাবে শুল্ক বসানো প্রকৃত মিত্রতার আদর্শ লঙ্ঘন করছে। 4 দফা আলোচনা শেষেও ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলে একটি সমঝোতায় পৌঁছাতে চেয়েছিলেন, কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ শেষ মুহূর্তের এমন সিদ্ধান্ত এড়াতে চেয়েছিল। এমন পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2013 সালে বারাক ওবামা ও মনমোহন সিংয়ের সময় বিস্তৃত বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব গড়ে উঠেছিল। এই অংশীদারিত্ব বহু রূপান্তর ও চ্যালেঞ্জ অতিক্রম করেছে। তারা আরও বলেছে, আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী সম্পর্ক এগিয়ে নিতে মনোযোগী এবং বিশ্বাস করি এই সম্পর্ক ভবিষ্যতেও এগিয়ে যাবে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের আচরণে মোদি ট্রাম্প সম্পর্কের মধ্যে যে সত্যিকারের বন্ধুত্বের কথা বলা হয়েছিল তাতে ফাটল দেখা দিয়েছে। ভারতের আমলাতান্ত্রিক ও ধীরগতি কৌশল আর ট্রাম্পের দ্রুত সমঝোতা পছন্দ, এই দুই মেরুর সংঘাতই মূলত বর্তমান সংকটের উৎস। ব্রিটেনের সঙ্গে ভারতের সাম্প্রতিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নেই যেমন 3 বছর সময় লেগেছিল, ঠিক তেমনভাবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের সময় লাগতে পারে, বিশেষ করে এমন উত্তপ্ত পরিস্থিতিতে। আপাতত ট্রাম্পের প্রচণ্ড তোপের মুখে পড়েছে ভারত, আর যুক্তরাষ্ট্রের তোপে অনেকটাই বিপর্যস্ত ভারত। খোদ নিউ ইয়র্ক টাইমস এমন খবর প্রকাশ করেছে। এদিকে মোদি ট্রাম্প সম্পর্কে ফাটল যেমন ধরেছে, তেমনি যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পাকিস্তান অনেক বেশি এগিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে ভারতের ওপর 25% বা তার বেশি হারে শুল্ক আরোপ এবং অপমানজনক মন্তব্যে চরম অস্বস্তিতে পড়েছে নয়াদিল্লি। ট্রাম্পের ঘোষণায় অর্ধেক বিশ্বের ওপর শুল্ক বসানো হলেও আগে ভাগেই ভারত পেয়েছিল এই দুঃসংবাদ, কিন্তু প্রস্তুতির জন্য পাওয়া অতিরিক্ত সময় খুব একটা কাজে আসেনি। ভারতের অনেকেই এ সিদ্ধান্তকে কূটনৈতিক আঘাত হিসেবে দেখেছেন। শুধু শুল্ক আরোপেই থেমে থাকেনি ট্রাম্প।
ভারতকে বলেছেন একটি মৃত অর্থনীতি এবং দেশটির বিদ্যমান বাণিজ্য প্রতিবন্ধকতাকে আখ্যা দিয়েছেন কঠিন ও বিরক্তিকর। একই সঙ্গে রাশিয়ার কাছ থেকে তেল ও অস্ত্র কেনায় অতিরিক্ত জরিমানার হুমকি দিয়েছেন তিনি। আর ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে দিয়েছেন প্রশংসা ও তেল অনুসন্ধানের প্রতিশ্রুতি। ভারতের সবচেয়ে বড় দুটি রপ্তানি খাত ইলেকট্রনিক্স, যেখানে প্রায় $14 বিলিয়ন এবং ঔষধ খাতে $10 বিলিয়ন। এই নতুন শুল্কের ফলে বড় ধাক্কার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা। প্রথম দিকে ভারতীয় কিছু কোম্পানি দাবি করেছিল স্মার্টফোন ও ঔষধ এই শুল্কের বাইরে থাকবে, কিন্তু শুক্রবার গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ জানায় এসব পণ্য শুল্কের আওতায় পড়েছে। ফলে টানা দুদিন ধরে ভারতীয় শেয়ারবাজারে দরপতন চলছে এবং দেশীয় ও আন্তর্জাতিক ব্যাংকগুলো বাণিজ্য প্রবৃদ্ধির হঠাৎ স্থবির হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে। ট্রাম্প ঘোষণা দিয়েছেন ব্রিক্স জোটের দেশগুলোর উপর 10% অতিরিক্ত শুল্ক বসবে। এরপরে জানান রাশিয়া 50 দিনের মধ্যে ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার বাণিজ্যিক অংশীদারীদের ওপর 100% হারে দ্বিতীয় শুল্ক আরোপ করা হবে। এই ঘোষণায় ভারতের মধ্যে বাড়ছে উদ্বেগ। কংগ্রেস নেতা শশী থারুর এক সাক্ষাৎকারে বলেছেন, এমনকি 100% জরিমানার কথা উঠেছে, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বাণিজ্য ধ্বংস করে দেবে। পণ্য পরিবহন ও বিশ্লেষণ প্রতিষ্ঠান কেপলারের বিশ্লেষক সুমিত ঋতুলিয়া জানান, ভারতের রিফাইনারিগুলো ইতিমধ্যেই রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে। তারা এখন আমদানি উৎসে বৈচিত্র্য আনার চেষ্টা করছে, কারণ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আশঙ্কা বাড়ছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রে ভারতের তুলনায় পাকিস্তানকে বেশি অগ্রাধিকার দেওয়া এবং একতরফাভাবে শুল্ক বসানো প্রকৃত মিত্রতার আদর্শ লঙ্ঘন করেছে। 4 দফা আলোচনা শেষেও ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলে একটি সমঝোতায় পৌঁছাতে চেয়েছিলেন, কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ শেষ মুহূর্তে এমন সিদ্ধান্ত এড়াতে চেয়েছিল। এমন পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2013 সালে বারাক ওবামা ও মনমোহন সিংয়ের সময় বিস্তৃত বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব গড়ে উঠেছিল। এই অংশীদারিত্ব বহু রূপান্তর ও চ্যালেঞ্জ অতিক্রম করেছে। তারা আরও বলেছে, আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী সম্পর্ক এগিয়ে নিতে মনোযোগী এবং বিশ্বাস করি এই সম্পর্ক ভবিষ্যতেও এগিয়ে যাবে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের আচরণে মোদি ট্রাম্প সম্পর্কের মধ্যে যে সত্যিকারের বন্ধুত্বের কথা বলা হয়েছিল তাতে বড় ফাটল দেখা দিয়েছে। ভারতের আমলাতান্ত্রিক ও ধীরগতি কৌশল আর ট্রাম্পের দ্রুত সমঝোতা পছন্দ, এই দুই মেরু সংঘাতেই মূলত বর্তমান সংকটের উৎস। ব্রিটেনের সঙ্গে ভারতের সাম্প্রতিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নেই যেমন 3 বছর সময় লেগেছিল, ঠিক তেমনইভাবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে সময় লাগতে পারে, বিশেষ করে এমন উত্তপ্ত পরিস্থিতিতে। গাজায় আরও ভয়ঙ্কর যুদ্ধের ঘোষণা দিলেন ইসরায়েলের সেনাপ্রধান। হামাসের কাছে থাকা ইসরায়েলি বন্দীদের মুক্তি না দিলে গাজায় আরও বড় ধরনের যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন তিনি। ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান হুঁশিয়ার করে বলেছেন, গাজায় হামাসের হাতে জিম্মি থাকা বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না। তিনি হুমকি দিয়ে বলেন, অবরুদ্ধ উপত্যকায় আটক বন্দীদের মুক্তি নিশ্চিত করতে আলোচনা ব্যর্থ হলে গাজায় যুদ্ধ অব্যাহত থাকবে। শনিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজায় 49 জন বন্দী রয়ে গেছে, যার মধ্যে 22 জন জীবিত বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে সেনাপ্রধান ইয়াল জামির বলেন, আমি অনুমান করি যে আগামী দিনে আমরা জানতে পারবো আমরা আমাদের জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছতে পারি কিনা। যদি না হয় তাহলে যুদ্ধ অব্যাহত থাকবে এবং তা আরো ভয়ঙ্কর হবে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছেন, বেইত হানুনে হামাস সদস্যরা আত্মসমর্পণ করেছে। এর প্রমাণস্বরূপ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস একটি ভিডিও শেয়ার করেছেন। দৃশ্যত আকাশ থেকে তোলা ফুটেজে দেখা যায়, ধ্বংসস্তূপ বিশিষ্ট এলাকা থেকে 3 জন ব্যক্তি বেরিয়ে এসে হাঁটু গেড়ে বসে তাদের হাত উপরে তুলে ধরেন। এক্স টিভিতে ভিডিওটির সাথে শেয়ার করা একটি পৃথক ছবিতে দেখা যায় 3 জন নিরস্ত্র পুরুষের একটি দল কেবল অন্তর্বাস পরা। কাজ পোস্টে লিখেছেন, তারা সুড়ঙ্গ থেকে ধ্বংসপ্রাপ্ত শহরে বেরিয়ে আসছে। ইসরায়েলের সামরিক বাহিনী তাদের উপরে এবং নিচে উভয় লক্ষ্যবস্তু ধ্বংস করছে।
בגלל האמונה שלי ביכולת. শনিবার ইসরায়েলি বাহিনী উপত্যকা জুড়ে একের পর এক আক্রমণ চালিয়ে যাওয়ার সময় তার দাবিটি পোস্ট করা হয়। এদিন ত্রাণকেন্দ্র সহ বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত 24 জন নিহত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ দিনের সব হিসাব এখনও সমন্বয় করার কাজ শেষ করতে পারেনি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় আরও এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন। রামাল্লার উত্তরে সিলওয়াত শহরে তাকে হত্যা করা হয়। নিহত 40 বছর বয়সী খামিশ আয়াদের আত্মীয় স্বজন শুক্রবার নিশ্চিত করেছেন তিনি একজন আমেরিকান নাগরিক ছিলেন। আল জাজিরা জানায়, অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় নিহত এক মার্কিন নাগরিকের পরিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে ঘটনার নিজস্ব তদন্ত শুরু করার আহ্বান জানিয়েছে। এ হামলায় ন্যায় বিচারের দাবি জানিয়ে তারা মার্কিন প্রশাসনের কাছে বার্তা পাঠিয়েছে। পাঁচ সন্তানের জনক এবং শিকাগোর প্রাক্তন বাসিন্দা আয়াত। এ নিয়ে জুলাই মাসে পশ্চিম তীরে দ্বিতীয় মার্কিন নাগরিক নিহত হলেন। ওই মাসের শুরুতে সিলোয়াদের প্রতিবেশী শহর সিনজিলে 20 বছর বয়সী সাইফুল্লাহ মুসালেটকে পিটিয়ে হত্যা করে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। আয়াদের আত্মীয় স্বজনদের সমবেদনা জানিয়েছেন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনসের শিকাগো চ্যাপ্টারের অপারেশনস কোঅর্ডিনেটর উইলিয়াম আসফোর। তিনি এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে বর্ণনা করেছেন। আসফোর বলেন, আমরা মার্কিন বিচার বিভাগের কাছে পূর্ণ তদন্ত দাবি করছি। একজন আমেরিকান নাগরিক নিহত হয়েছেন, জবাবদিহিতা কোথায়? নিহতের চাচাতো ভাই মাহমুদ ইসার মতে, বৃহস্পতিবার ভোরের দিকে বসতি স্থাপনকারীরা আয়াদের বাড়ির বাইরে গাড়িতে আগুন দেয়। আয়াত আগুন নেভানোর জন্য ঘুম থেকে উঠে বাইরে যান, কিন্তু তারপর ইসরায়েলি সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তার দিকে কাঁদানে গ্যাস ছুড়ে মারে। পরিবারের অভিযোগ, জ্বলন্ত গাড়ির ধোঁয়া ও টিয়ার গ্যাসে সৃষ্ট শ্বাসকষ্টে আয়াদের মৃত্যু হয়েছে। ইউক্রেন, ইউরোপ আর আমেরিকার ঘুম কেড়ে নিয়েছে রাশিয়ার নতুন ভয়ঙ্কর অস্ত্র ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ইউক্রেনের একটি সামরিক কারখানায় আঘাত হেনে বাস্তব যুদ্ধে এই বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা করে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ঘোষণা দিয়েছেন ওরেশনিকের প্রথম ধাপের গণ উৎপাদন শেষ হয়েছে এবং ক্ষেপণাস্ত্রগুলো ইতোমধ্যেই রাশিয়ার সেনাদের হাতে পৌঁছে গেছে। তার ভাষায়, এই ক্ষেপণাস্ত্র শুধু রাশিয়ার প্রতিরক্ষা নয়, গোটা যুদ্ধক্ষেত্রের চিত্র পাল্টে দিতে সক্ষম। বিশ্লেষকদের মতে, ওরেশনিকের সবচেয়ে বড় শক্তি হল এর গতি ও ধ্বংস ক্ষমতা। এটি শব্দের চেয়ে বহুগুণ দ্রুতগামী, যার ফলে বিশ্বের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা একে আটকাতে কার্যত অক্ষম। ধারণা করা হচ্ছে এটি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম, তবে প্রচলিত সংস্করণও এক নিমিষে স্বল্প ক্ষমতার পারমাণবিক বিস্ফোরণের মতো ধ্বংসযজ্ঞ চালাতে পারে। পুতিন বলেন, ওরেশনিক প্রমাণ করেছে রাশিয়ার হাতে এমন প্রযুক্তি আছে যা প্রতিপক্ষের সব প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ এই ক্ষেপণাস্ত্র বেলারুশেও সরবরাহ করা যেতে পারে। ইতোমধ্যেই দুই দেশের বিশেষজ্ঞরা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছেন। রুশ কর্মকর্তারা জানান, ওরেশনিক কেবল ইউক্রেনের জন্য হুমকি নয়, এটি ইউরোপের প্রধান শহরগুলো ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতেও ভয় ধরিয়ে দেবে, কারণ কয়েক মিনিটের মধ্যে 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে এটি আঘাত হানতে সক্ষম। এমন এক সময় এই ঘোষণা এলো যখন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পুরো ফ্রন্ট লাইনে রুশ বাহিনী অগ্রসর হচ্ছে, বিশেষ করে দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলে। সম্প্রতি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চাষবিয়ার ঘাঁটি দখল করেছে মস্কো।
এ প্রসঙ্গে পুতিন বলেন, রাশিয়া অন্যের ভূমি দখল করছে না, বরং নিজের ভূখণ্ড ফেরত নিচ্ছে। একই সঙ্গে তিনি আলোচনার পথ খোলা রাখার কথাও জানান। তার ভাষায় শান্তি প্রতিষ্ঠা সবসময় জরুরি। তবে তা হতে হবে বাস্তবসম্মত ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। তবে পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, ওরেশনিকের আবির্ভাব ইউরোপ আমেরিকার প্রতিরক্ষা কৌশলকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। একে আটকানোর মতো প্রযুক্তি বর্তমানে কারো হাতে নেই। ফলে এই ক্ষেপণাস্ত্র শুধু যুদ্ধক্ষেত্র নয়, বিশ্ব রাজনীতিতেও রাশিয়াকে বড় সুবিধা এনে দেবে। ইসরায়েলের ক্রমাগত হামলাও হামাসকে লক্ষ্য অর্জনের পথ থেকে নড়াতে পারেনি। আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার মাঝেও অস্ত্র ছাড়বে না হামাস, দিয়েছে কড়া হুঁশিয়ারি। ফিলিস্তিনের স্বাধীনতার জন্য কাজ করে যাবে বলে জানায় সংগঠনটি। ইসরায়েলের প্রচারিত খবর ভুল প্রমাণ করে নিরস্ত্রীকরণ না হওয়ার ঘোষণা দিয়েছে হামাস। ירון, אנחנו מחויבים להשיג את המטרות שלנו. গাজা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা চলাকালে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে হামাসের নিরস্ত্রীকরণের সম্মতি সংক্রান্ত বিতর্ক। তবে এই খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। তারা স্পষ্ট ভাষায় বলেছে, যতদিন দখলদারি থাকবে ততদিন তা প্রতিরোধ করা তাদের জাতীয় ও আইনি অধিকার, অর্থাৎ অস্ত্র ছাড়বে না হামাস। ইসরায়েল ও হামাসের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির চুক্তি নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক তখনই ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটস একটি খবর ফলাও করে প্রচার করে, যেখানে বলা হয় হামাস নাকি নিরস্ত্রীকরণের জন্য প্রস্তুত। এই তথ্যের উৎস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি গাজায় আটক থাকা ইসরায়েলি জিম্মিদের স্বজনদের সঙ্গে বৈঠককালে এমনটি দাবি করেন। স্টিভ উইটকফের বক্তব্যকে কেন্দ্র করে শনিবার হামাস একটি তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয়। বিবৃতিতে তারা জানায়, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব যতদিন বহাল থাকবে ততদিন তা প্রতিরোধ করা তাদের পূর্ণ অধিকার। এই প্রতিরোধ অস্ত্র ধারণ করা তাদের জাতীয় এবং আন্তর্জাতিক আইনসম্মত অধিকার বলে উল্লেখ করে সংগঠনটি। হামাস আরও বলেছে, তারা কোনোভাবেই জেরুজালেমকে রাজধানী করে একটি পূর্ণ সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের লক্ষ্যে তাদের সংগ্রাম থেকে সরে আসবে না। এই দাবিকে তারা ফিলিস্তিনিদের অবিচ্ছেদ্য ও অপ্রতিহত অধিকার হিসেবে বর্ণনা করেছে। এদিকে স্টিভ উইটকফের সফরকে সাজানো ও কৃত্রিম বলে অভিহিত করেছে হামাস। উল্লেখ্য, তিনি গাজায় গিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সংস্থা GHF পরিচালিত একটি বিতর্কিত ত্রাণ সরবরাহ কেন্দ্র পরিদর্শন করেন। আর এর পরের দিনই তেল আবিবে গিয়ে ইসরায়েলি জিম্মিদের স্বজনদের সঙ্গে বৈঠক করেন। אנחנו לא מסירים את עינינו גם מעזה. אני לא מסיר את עיניי לרגע. তবে মানবিক সহায়তা কার্যক্রমের নামে গাজায় পশ্চিমা প্রভাব বিস্তারের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছে হামাস। তারা বলছে, গাজায় ত্রাণ বিতরণের আড়ালে দখলদারি বৈধ করার কৌশল নিতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই সঙ্গে গাজার দুর্ভিক্ষ পরিস্থিতিকে বিশ্ব জনমতের সহানুভূতির হাতিয়ার বানানোর চেষ্টা চলছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গত মে মাসে বিতর্কিত সংস্থা GHF গাজায় তাদের কার্যক্রম শুরু করে। এরপর থেকে এ পর্যন্ত 1300-র বেশি ফিলিস্তিনি ত্রাণ নিতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যেই মার্কিন প্রশাসন GHF এর পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। গত জুনে ট্রাম্প প্রশাসন GHF এর জন্য $30 মিলিয়ন তহবিল অনুমোদনের ঘোষণা দেয়। একদিকে গাজায় মানবসৃষ্ট সংকট, অন্যদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক চাপের মধ্যে এই তহবিল অনুমোদন নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। গাজা পরিস্থিতি ঘিরে হামাসের অস্ত্রত্যাগ এবং শান্তি প্রক্রিয়ায় সম্পৃক্ত হওয়ার বিষয়টি আন্তর্জাতিকভাবে অত্যন্ত সংবেদনশীল একটি ইস্যু। কিন্তু হামাসের সর্বশেষ বিবৃতি থেকে স্পষ্ট যে ইসরায়েলি দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত তারা অস্ত্র নামাবে না এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম তারা চালিয়ে যাবে। সে বার্তা আন্তর্জাতিক সম্প্রদায়কে আবারও শুনিয়ে দিল হামাস।